সবাইকে আমন্ত্রণ জানায় নতুন কিছু জানলাম এই এপিসোডে। প্রতিদিন বিজ্ঞানের জগতে ঘটে যাচ্ছে নানান ঘটনা, প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে নতুন কিছু, প্রকাশিত হচ্ছে নতুন গবেষণাপত্র, জানা যাচ্ছে নতুন গবেষণার কথা। কিছু বিষয় এত সুদূর প্রসারিত যে এগুলো প্রভাব পাওয়া যাবে আরও অনেক পরে। এরকম নানান বিষয়, ঘটনা দেখে নিন এক নজরে, জেনে নিন সংক্ষেপে। খোঁজ মিলেছে সবচেয়ে ভারী অ্যান্টিমেটারের। বৈজ্ঞানিকরা এখনও পর্যন্ত সবচেয়ে ভারী অ্যান্টিমেটার বা প্রতিপদার্থ নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এর নাম দেওয়া হয়েছে অ্যান্টি হাইপার হাইড্রোজেন 4। একটি অ্যান্টিপ্রোটন, দুটি অ্যান্টিনিউট্রন এবং একটি অ্যান্টি হাইপারের সংমিশ্রণে তৈরি এই প্রতিপদার্থ। বিজ্ঞান জার্নাল নেচারের এই চলিত বছরে 21শে আগস্ট এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রক হ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরির পদার্থবিদরা রিলেটিভিস্টিক হেভি আয়রন ক্লোরাইডের 6 বিলিয়ন বা 600 কোটি সংঘর্ষের ফলে উৎপন্ন কণা ট্র্যাক করে এই অ্যান্টিমেটারের অস্তিত্ব খুঁজে পেয়েছে। পদার্থবিজ্ঞানীরা বর্তমানে এই অদ্ভুত কণা নিয়ে গবেষণা করছে। তাদের আশা পদার্থ এবং প্রতিপদার্থের মধ্যে এমন কিছু মৌলিক পদার্থ খুঁজে পাবে যা মূলত একটি প্রশ্নের ব্যাখ্যা দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে, মহাবিশ্বের সূচনালগ্নে পদার্থ ও প্রতিপদার্থ একই পরিমাণে তৈরি হওয়া সত্ত্বেও বর্তমানে মহাবিশ্বে কেন মূলত পদার্থ রয়ে গিয়েছে? প্রতিপদার্থগুলো সব গেল কোথায়? বৈজ্ঞানিকরা আশা করেন শুধু এই প্রশ্নের উত্তরই নয়, আর অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। পৃথিবীর মেন্টালে গভীরতম গর্ত খনন। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে সমুদ্রের নিচে ভূতত্ত্ববিদরা 1268 মিটার গভীরে গর্ত খনন করেছে। এটি এখনও পর্যন্ত পৃথিবীর মেন্টালের ড্রিল বা খনন করা গভীরতম গর্ত। এই গর্তের যে নমুনা পাওয়া গিয়েছে তার প্রায় 71% উদ্ধার করতে পেরেছেন বৈজ্ঞানিকরা। তাদের আশা, এই স্তরের নমুনা বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বাইরে স্থলগুলোর বিবর্তন ও জীবনের উৎপত্তি সম্পর্কে আরও জানতে পারবেন। এই গবেষণায় কাজ করেছেন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল ভূতত্ত্ববিদ। এই খনন কাজের জন্য তারা রিলিং জাহাজ জয়েডাস রেগুলেশন ব্যবহার করে। খনন কাজ চলে প্রায় 2 মাস। খনন করা নমুনা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলে মেন্টাল থেকে সংগঠিত নমুনার তুলনায় এই অঞ্চলের পাইরোক্লাইন নামের খনিজের মাত্রা অনেক কম। এ থেকে বৈজ্ঞানিকরা মনে করেন মেন্টালের এই নির্দিষ্ট অংশটি অতীতে প্রচুর গ্লানের মধ্যে দিয়ে গিয়েছে। অনেক বৈজ্ঞানিক ধারণা, পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছে সমুদ্রের গভীরে, এরকমই কোনো হাইপোথার্মাল ব্লেন্ড বা জলপাতীয় ফাটলের কাছাকাছি। গত 8ই আগস্ট সায়েন্স জার্নালে গবেষণাটি প্রকাশ করা হয়। এরকম সায়েন্টিফিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি অন করে দিন। মঙ্গলে পাওয়া গিয়েছে বিশাল সমুদ্র। মঙ্গলের জীবন আছে কিনা সেই রহস্য উন্মোচনের চেষ্টায় বৈজ্ঞানিকরা বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, আর এর সন্ধানের আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন তারা সম্প্রতি। এই কিছুদিন আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে বিশাল এক সমুদ্র আবিষ্কার করেছেন তারা। বৈজ্ঞানিকরা ধারণা করেন এই সমুদ্রের গভীরে থাকতে পারে প্রাণের অস্তিত্ব। এই সম্পর্কিত গবেষণাপত্র গত 12ই আগস্ট প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশ করা হয়। এটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং বার্কলে ও সান ডিয়েগোর বৈজ্ঞানিকদের যৌথ গবেষণার ফল। তারা এই গবেষণার জন্য মার্কিন গবেষণা সংস্থা নাসার ইনসাইড ল্যান্ডারের সংগঠিত সিসমিক ডেটা থেকে গ্রহের ভূকম্পন, আগ্নেয়গিরি ও উল্কার প্রভাবের তথ্য বিশ্লেষণ করে এই জলাশয়ের অস্তিত্ব প্রমাণ পেয়েছে। সাধারণত অ্যাকুইফার বা পানিযুক্ত ভূগর্ভস্থ শিলাস্তর ও তেলের মজুদ খুঁজতে ব্যবহার করা হয়। এমন একটি গাণিতিক মডেল ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। এভাবে মঙ্গলের গভীর জলাশয়ের অস্তিত্ব নিশ্চিত করেছেন তারা। গবেষকরা গ্রহের পৃষ্ঠ থেকে 11.5 থেকে 20 কিলোমিটার নিচে পানি আছে বলে ধারণা করেছেন। এতে এত বিপুল পরিমাণ পানি আছে যে গ্রহটির পুরোটা জুড়ে এই পানি ছড়িয়ে পড়লেও এর উচ্চতা হবে প্রায় 1 মাইল বা 1.5 কিলোমিটারের সমান। তবে এই সমুদ্র মাটির এত গভীরে যে জানা কোনো প্রযুক্তি বা পদ্ধতির মাধ্যমে এতে পৌঁছানো বর্তমান সময়ে সম্ভব নয়। এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু বছর।
নাসার গ্রহাণু শনাক্তকারী টেলিস্কোপের কাজ শেষ হয়েছে মহাকাশে। নিউ ওয়েস টেলিস্কোপকে গ্রহাণু এবং ধূমকেতু পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানো হয় 2009 সালে। বিশেষ করে যেসব ধূমকেতু বা গ্রহাণু পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে সেগুলো শনাক্ত এবং পর্যবেক্ষণ করার জন্য। নিউএস মানে নিয়ার আর্থ অবজেক্ট ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার। দীর্ঘ 15 বছর এটি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এসেছে। তবে গত 8 আগস্ট নিউওয়েস এজেন্সির ইঞ্জিনিয়াররা এর ট্রান্সমিটার বন্ধ করে দেওয়ার জন্য শেষ কমান্ড পাঠিয়েছেন। অর্থাৎ এখন এই টেলিস্কোপ অকেজো হয়ে ঘুরছে পৃথিবীর নিম্ন অরবিট বা কক্ষপথে। নাসার তথ্য মতে এটি পৃথিবীর কাছাকাছি 3000-এরও বেশি মহাজাগতিক বস্তু আবিষ্কার করেছেন। এর মধ্যে 215টি আগে জ্যোতির্বিজ্ঞানীদের অজানা ছিল। পাশাপাশি আবিষ্কার করেছে 25টি ধূমকেতু। এর মধ্যে উল্লেখযোগ্য নিউওয়েস ধূমকেতু, যা 2020 সালে এই ধূমকেতু দেখা গিয়েছিল। তবে সৌর বিকিরণ ও আরও কিছু কারণে এটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। নাসা জানিয়েছেন নিউওয়েস টেলিস্কোপকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এরপর 2027 সালে আরও শক্তিশালী নিউওয়েস সার্ভেয়ার নামে আরেকটি নতুন টেলিস্কোপ পাঠানো হবে মহাকাশে। মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ হবে আরও দ্রুত। পশ্চিম অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য একটি নতুন লেজার চালিত প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের সাহায্যে বিশ্ব যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন আসবে বলে আশা করেন বৈজ্ঞানিকরা। তারা জানিয়েছেন এই প্রকল্পের জন্য অস্ট্রেলিয়ায় 2টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে। জার্মানির একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে মহাকাশে, সেটি থেকে পাওয়া লেজার সংকেত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন গ্রাউন্ড স্টেশন। ফলে স্পেস টু আর্থ অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ সম্পূর্ণ হচ্ছে আগের চেয়ে প্রায় 1000 গুণ দ্রুত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে টেরানেট। এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাস্ট্রোফটোনিক্স বিভাগের বৈজ্ঞানিক সাশা শেডিউস। আর এই প্রকল্পের অর্থায়ন করেছেন অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সির মুন টু মার্স ডেমোস্ট্রেট মিশন। 1957 সালে স্পুটনিক 1 উৎক্ষেপণের পর থেকে স্যাটেলাইটগুলো রেডিও তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করে আসছে, কিন্তু এই রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় এগুলো ডাটা বা তথ্য আদান প্রদানের ক্ষমতা ছিল সীমিত। প্রায় 70 বছর ধরে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে বর্তমানে ডেটা স্থানান্তরের জন্য যে পরিমাণ দ্রুত গতি প্রয়োজন, এই পদ্ধতিতে তা সম্ভব নয়। অর্থাৎ পদ্ধতিটি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। আসলে আগের তুলনায় এখন ডাটা পাঠানো হয় অনেক বেশি। প্রতি মুহূর্তে হাজার হাজার উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। সেগুলো থেকে বিপুল তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্যগুলো পাঠাতে পৃথিবীতে উচ্চ ফ্রিকোয়েন্সি যুক্ত লেজার প্রযুক্তি হতে পারে বেশ উদ্ভাবনীমূলক ব্যবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য আমাদের চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।